আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দশা এবং উপাদান বলতে কি বুঝো। প্রথমে আসি আমরা দশা বলতে কি বুঝি বা দশা জিনিসটা কি। দশা হচ্ছে কোনো একটা সিস্টেমে, আমরা যদি কোনো একটা সিস্টেম নেই, সেই সিস্টেমে যে সমসত্ব অংশ থাকে। এখন কথা হতে পারে যে সমসত্ব অংশ বলতে আমরা কি বুঝি। সমসত্ব অংশটা হচ্ছে সম্পূর্ণ একরূপ, মানে কোনো একটা যদি আমরা মিশ্রণ নেই, সেই মিশ্রণের গঠন ধর্ম পদার্থের প্রতিটি স্থানে একই রকম হবে। যদি আমরা লবণ পানি নেই, তাহলে লবণ পানির যে অনুপাতটা সেটা একই রকম হতে হবে। মানে আমরা যদি সমসত্ব মিশ্রণের মধ্যে দুইটা অংশ নেই, এই দুইটা অংশের অনুপাতটা সেম সেম হতে হবে বা একই রকম বা এক জাতীয় অংশ হবে, গঠন ধর্ম একই রকম হবে, সেটাকে আমরা বলে থাকি সমসত্ব অংশ। তাহলে কোন সিস্টেমের যে সমসত্ব অংশ সিস্টেমের অন্যান্য অংশ হতে, এই সমসত্ব অংশটা সিস্টেমের অন্যান্য অংশ হইতে ভৌত বা অবস্থানগত হিসাবে, ভৌত হতে পারে বা অবস্থানগত হিসাবে ভিন্ন এবং সুনির্দিষ্ট, ভিন্ন হতে হবে এবং সুনির্দিষ্ট তল দ্বারা সীমাবদ্ধ হতে হবে এবং যাহার উপাদানগত গঠন সর্বত্র সমান ও যাহা পৃথকীকরণ যান্ত্রিক উপায়ে। এখন আমরা কেমিস্ট্রি ভাষা যান্ত্রিক উপায় বলতে কি বুঝি। যান্ত্রিক উপায় হচ্ছে মিশ্রণ থেকে, কোন একটা মিশ্রণ থেকে, একটা মিশ্রণের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের উপাদান থাকে, তাহলে এই বিভিন্ন ধরনের উপাদানকে আলাদা করার জন্য যে পদ্ধতিটা ইউজ করা হয় সেটাই আমাদের যান্ত্রিক উপায়। যেমন আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে, কঠিন তরল পদার্থের ক্ষেত্রে কি ইউজ করি, ছাঁকনি ইউজ করি, বা আমরা ছোট বড় কণিকার ক্ষেত্রে চালনী ইউজ করি, গ্যাস থেকে তরলের পৃথকীকরণের ক্ষেত্রে ঘনীভবন ইউজ করি, বা আরো বিভিন্ন ধরনের আমাদের আছে না, যে আমরা কোন একটা জিনিসকে বা মিশ্রণকে আলাদা করব, আলাদা করার জন্য যেটা আমরা ইউজ করি সেটাই আমাদের যান্ত্রিক উপায়। তাহলে যান্ত্রিক উপায়ে সম্ভব তাহাকে দশা বা ফেজ বলে। তাহলে কথাটা কি আসছে, যে কোনো একটা সিস্টেমে যে সমসত্ব অংশটা থাকবে সেটা সিস্টেমের অন্যান্য অংশ হতে ভৌত বা অবস্থানগত হিসাবে, মানে একটা সিস্টেমের মধ্যে প্রতিটি দশায় বা প্রতিটি অবস্থা সমান সমান সে সিস্টেমের অন্যান্য অংশ হইতে, মানে ওই অংশ ছাড়া অন্যান্য যে অংশটা থাকবে সেটা হতে ভৌত বা অবস্থানগত হিসাবে ভিন্ন ভিন্ন এবং সুনির্দিষ্ট তল দ্বারা, মানে একটা সিস্টেম নিচ্ছি এই পর্যন্ত, এই সিস্টেমের বিভিন্ন অংশ থাকে না, মানে তলে বিরাজমান থাকে এক একটা সিস্টেমের এক একটা তল। এই পর্যন্ত আমি একটা সিস্টেম নিলাম, সিস্টেমের এই পর্যন্ত লবণ, এই পর্যন্ত পানি, এই পর্যন্ত চিনি, এরকম বিভিন্ন তল দ্বারা সীমাবদ্ধ থাকবে এবং যাহার উপাদানগত গঠনটা সর্বত্র সমান হবে। এই যে লবণ পানি চিনি এই উপাদানগুলো সর্বত্র সমান হবে এবং যাহা পৃথকীকরণ মানে পৃথকযোগ্য যান্ত্রিক উপায়ে সম্ভব, তাকে আমরা দশা বা ফেজ বলে থাকি। এখন দশা বলতে আমরা কি বুঝতেছি, যেমন একটা উদাহরণ দেই, কোন একটা সিস্টেমে বরফ পানি এবং জলীয় বাষ্প একত্রে আছে। আমাদের এমন অনেক ধরনের সিস্টেম আছে যেগুলোতে আমাদের বরফ পানি এবং জলীয় বাষ্প একত্রে থাকে। এখানে দশার সংজ্ঞা অনুসারে আমাদের তিনটি দশা বিদ্যমান, মানে যেখানে আমাদের বরফ পানি এবং জলীয় বাষ্প একত্রে থাকে সেটাকে আমরা বলে থাকি তিনটি দশা বিদ্যমান। মানে বরফ একটা দশা, পানি একটা দশা এবং জলীয় বাষ্প আরেকটা দশা। তাহলে এক একটা দশা বিদ্যমান, মানে এখানে তিনটে মোট তিনটি দশা বিরাজমান। কারণ বরফ পানি এবং জলীয় বাষ্প ইহারা প্রত্যেকেই সুনির্দিষ্ট পৃষ্ঠতল দ্বারা সীমাবদ্ধ থাকে এবং যে কোনো উপায়ে ইহাদের পৃথকীকরণ করা সম্ভব। তাহলে এই যে আমাদের একটা দশার মধ্যে বরফ পানি এবং জলীয় বাষ্প আছে, এরা কিন্তু সুনির্দিষ্ট একটা তল দ্বারা বিরাজমান থাকে। যেরকম ফার্স্টে আমাদের বরফ থেকে কি হয়, পানি হয়, পানি থেকে জলীয় বাষ্প হয়, মানে এক একটা তলে এক একটা কাজ ঘটে। তাহলে এদেরকে কিন্তু যে কোনো উপায়ে আবার আমরা পৃথকীকরণ করাও সম্ভব হয়ে থাকে। তাহলে এগুলোকে আমরা বলে থাকি যে দশা। এই দশাকে সাধারণভাবে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি। এখন আমরা একটা দশার উদাহরণ দিই। দশার উদাহরণটা হচ্ছে, যে কোনো একটা যৌগ নিলাম, সেটা হতে পারে ক্যালসিয়াম কার্বনেট বা হতে পারে আরো অন্যান্য যে কোনো একটা উদাহরণ আমরা নিতে পারি।
তাহলে প্রথমে নেই ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটটাকে যদি আমরা ভাঙাইতে চাই বা বিয়োজন করতে চাই, তাহলে এর মধ্যে আমাদের বিক্রিয়ার ফলে কি কি তৈরি হয়? বিক্রিয়ার ফলে তৈরি হয় ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এই যে ক্যালসিয়াম কার্বনেট যেটা ছিল সেটা কিন্তু ছিল একটা কঠিন পদার্থ। তারপরে আমাদের তৈরি হলো ক্যালসিয়াম অক্সাইড এবং তৈরি হলো কার্বন ডাই অক্সাইড। তাহলে এটা কি? এটা গ্যাস আর এটা সলিড বা কঠিন পদার্থ। তাহলে এই সিস্টেমের মধ্যে আমাদের কয়টা দশা বিদ্যমান আছে? আমরা যদি দেখি যে এইটা কি ছিল, এটা ছিল কঠিন, এটাও কঠিন, আর এটা গ্যাসীয়। তাহলে মূলত তিনটি দশা বিদ্যমান আছে, কঠিন, কঠিন এবং গ্যাসীয়। তাহলে দুইটা কঠিন এবং একটা গ্যাসীয় অবস্থা বিরাজমান। তাহলে আমরা এভাবে বলতে পারি যে কোথায় কয়টা দশা বিদ্যমান থাকে। এটাই হচ্ছে আমাদের দশার সংজ্ঞা। এখন আসি উপাদান। এই উপাদান বলতে আমরা কি বুঝি? উপাদান হচ্ছে যে কোনো মৌল বা যৌগ পদার্থের গঠনে যেটা অংশ নেয় সেটাকে আমরা বলে থাকি উপাদান। এর সংজ্ঞাটা আমরা কিভাবে দিব? যে কোনো একটা সিস্টেমে এক বা একাধিক পদার্থ থাকতে পারে। আমাদের যে কোনো সিস্টেম নেই, সে সিস্টেমের মধ্যে আমাদের একটাও পদার্থ থাকতে পারে, আবার একাধিক পদার্থও থাকতে পারে। যেরকম একটা পানি যদি আমরা নেই, তাহলে পানির মধ্যে দেখা যায় যে আমাদের দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, একটা অক্সিজেন পরমাণু আছে। তাহলে সবগুলা একত্রে কিন্তু আমাদের পানিটা গঠিত হচ্ছে। তাহলে একটাও পদার্থ থাকতে পারে, আবার একাধিক পদার্থও থাকতে পারে। যে সকল পদার্থ নিয়ে সম্পূর্ণ সিস্টেমটি গঠিত সেগুলোকে আমরা সাধারণভাবে সিস্টেমের উপাদান বলে থাকি। তাহলে আমরা যদি দেখি যে NH4Cl এর বিয়োজনের মাধ্যমে আমরা কি কি ঘটাইতে পারি। NH4Cl, তাহলে এইটা হচ্ছে সিস্টেমের উপাদান। এর মাধ্যমে আমাদের কি ঘটে? NH3 উৎপন্ন হয়, এটা একটা গ্যাস, আর প্লাস তৈরি হয় HCl, এটাও গ্যাস, আর এটা হচ্ছে কঠিন পদার্থ। তাহলে এইটা সিস্টেমের উপাদান, মানে কোন একটা সিস্টেমে এক বা একাধিক পদার্থ থাকতে পারে। যে সকল পদার্থ নিয়ে সম্পূর্ণ সিস্টেমটি গঠিত, এই পদার্থটা নিয়ে কিন্তু আমাদের সিস্টেমটা গঠিত। সাধারণভাবে সেটাকে আমরা উপাদান বলে থাকি। অর্থাৎ ন্যূনতম যে কয়েকটি স্বাধীন রাসায়নিক উপাদানের সাহায্যে সিস্টেমের প্রত্যেকটি দশার উপাদানগত গঠন সরাসরি অথবা রাসায়নিক সমীকরণের সাহায্যে প্রকাশ করা সম্ভব, তাহাকে সিস্টেমের উপাদান বলা হয়। মানে এটা আমাদের উপাদান, কারণ এইটা থেকে আমাদের তৈরি হচ্ছে কি এইটা বা এইটা। তাহলে উপাদান বলতে আমরা কি বুঝতেছি? মূলত পদার্থ তৈরির মূল যে গঠনটা, সেটা হতে পারে পরমাণু বা হতে পারে অণু বা আয়ন। তাহলে উপাদানটা হচ্ছে পদার্থ তৈরির মূল উপাদান, যেখান থেকে পদার্থটা তৈরি হয়। তাহলে এই ছিল আমাদের দশা এবং উপাদান। আসসালামু আলাইকুম।